প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8-এর তাপ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাপ শুরু করার আগেই তোমাদের তাপ বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝতে হবে। তাপ বিষয়টা কি? এমনিতে তোমরা সবাই জানো, ক্লাস 7-এও তোমরা পড়েছো যে তাপ এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর মধ্যে যদি প্রবেশ করে তো বস্তুর টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা বেড়ে যায়, এবং যদি কোনো বস্তু থেকে তাপ বেরিয়ে আসে তাহলে সেই বস্তুর উষ্ণতা কমে যায়। তো আমরা তাপ চ্যাপ্টারটি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের সিলেবাস অনুযায়ী। তাপ বিষয়টা কি? তোমরা অনেকেই বলবে, আমি যদি বলি যে তোমরা তাপ কখনো অনুভব করেছো? তোমরা অনেকে বলবে হ্যাঁ অনুভব করেছি। কোথায়? না, যেখানে গরম কোনো কিছু গরম বস্তুতে হাত দিলেই তাপ অনুভব করা যায়। কিন্তু কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল। তাপ কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা কিন্তু সবসময় তাপমাত্রাটা অনুভব করতে পারি। যেমন তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি তাহলে তুমি বুঝতে পারবে। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, এইটা একটা পাত্র, এখানে জল আছে, অনেক বেশি জল, আর এখানে একটু কম জল আছে। ছোট্ট পাত্র, এখানে এর তুলনায় অনেকটাই কম জল আছে। এবার যদি 5 মিনিট ধরে যদি এটা গ্যাস বার্নার জ্বালাই, তাহলে 5 মিনিট পর দুটো গ্যাস বার্নার অফ করে দিয়ে যদি দুটোতেই হাতের একটা আঙুল ডোবানো যায়, তাহলে তোমরা অবশ্যই বলবে এইটাতে বেশি তাপ আছে, তাই তো? কিন্তু ভুল। এইটাতে তাপমাত্রাটা বেশি, কারণ এর টেম্পারেচারটা বেশি, গরম বেশি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু অতটা গরম হবে না। অথচ একটা জিনিস লক্ষ্য করো, তাপ কিন্তু সমানই ঢুকেছে। এখানে যতটা তাপ ঢুকেছে এখানে ততটাই তাপ ঢুকেছে। তাপ কিন্তু সমান ঢুকেছে, তাপমাত্রাটা এর অতটা বাড়েনি। এর কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গেছে। তাহলে কোনো বস্তু কতটা গরম বা ঠান্ডা সেইটা আমরা অনুভব করি, সেটা কিন্তু কখনোই তাপ না, সেটা কিন্তু তাপমাত্রা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাপ আর তাপমাত্রা, তোমাদের মধ্যে এটা কনফিউশন থাকে। এই কনফিউশনটা কিন্তু দূর করতে হবে। তাপ জিনিসটা একটা অদৃশ্য একটা শক্তি, একটা এনার্জি, কি যেটা ঢুকে যায়। ঢুকে গেলে তার তাপমাত্রা বেড়ে যায়। সমান তাপ ঢুকলে সমান তাপমাত্রা বাড়বে এরকম কিন্তু ব্যাপার না। এই একটা বস্তু এখানেও সমান একই পরিমাণ তাপ ঢুকেছে, অথচ এটা গরম হয়নি যতটা না এটা গরম হয়েছে। তাহলে এই হলো তাপমাত্রা এবং তাপের মূল ডিফারেন্স। এবং তোমরা আশা করি বুঝতে পারলে যে তাপ একটা অদৃশ্য শক্তি, সেটা কোনো বস্তুর মধ্যে ঢোকার পর বস্তুটা গরম হয়, তারপরে আমরা বুঝতে পারি সেই বস্তুটা তাপমাত্রা। তাহলে আগে তাপ ঢুকবে, তারপরে কিন্তু তাপমাত্রাটা বাড়বে। তাহলে তাপ হলো কাজ, তার ফল হলো তাপমাত্রা। তাহলে তাপ এবং তাপমাত্রা বিষয়টা কি তোমরা বুঝতে পারলে। এবার তাপ এবং তাপমাত্রা, কতটা তাপ একটা বস্তুকে দেব বা কতটা তাপ বস্তু থেকে বের করে নেব, এই যে বিষয়, তাহলে পরিমাণের ব্যাপারটা চলে আসছে। এই পরিমাণটা আমরা কিভাবে মাপবো? তাপের পরিমাণটা মাপা যাবে ক্যালোরি দিয়ে। তোমরা পূর্ববর্তী ক্লাসেও কিন্তু পড়েছো, ক্যালোরি দিয়ে তাপের পরিমাণ মাপা যাবে। তাহলে 1 ক্যালোরি তাপ কতটা তাপ, এই বিষয়ে কিন্তু তোমাদের একটা পরিষ্কার ধারণা দরকার, মোটামুটি একটা ধারণা দরকার। আমি তোমাকে যদি বলি যে এক বস্তা চাল দিয়ে তোমাকে বললাম এটা 1 কেজি চাল, তুমি কি মেনে নেবে? মেনে নেবে না কিন্তু, কারণ তোমার ধারণা আছে যে 1 বস্তা চাল কতটা। ঠিক সেরকম আমি যদি একটা অনেক পরিমাণ তাপ দিয়ে তোমাকে বলি এটা 1 ক্যালোরি, তাহলে কি তুমি মেনে নেবে? তোমাকে মানতে হবে, কারণ তুমি জানো না 1 ক্যালোরি তাপ কতটা। তাই 1 ক্যালোরি তাপ কতটা মোটামুটি কিন্তু একটা ধারণা চাই। এবার আসি 1 ক্যালোরি তাপ কতটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে।
1 গ্রাম জল, 1 গ্রাম জল মানে খুবই সামান্য জল, কিন্তু খুবই সামান্য জল, কারণ 1000 গ্রাম জলে 1 কেজি জল হবে, বুঝতে পারছো? তাহলে এই পাত্রে 1 গ্রাম জল আছে, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, মানে সাধারণ তাপমাত্রা। এবার এখান থেকে আমি এর কিছু তাপ দিলাম, কিছু তাপ অ্যাড করলাম। তাপ দিলে কি হবে? টেম্পারেচার বাড়বে। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয়, তাহলে যতটা তাপ আমি দিয়েছিলাম সেটাই কিন্তু 1 ক্যালোরি। তার মানে ক্যালোরি মানে হলো 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ দিতে হয়। তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হলো, 1 গ্রাম জল, সামান্য জল, তার টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি, মাত্র 1 ডিগ্রি, সামান্য একটু বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার সেটাই কিন্তু 1 ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি তাপ কিন্তু খুব বেশি তাপ না। তোমরা পরিষ্কার বুঝতে পারছো, মাত্র 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটা তাপ দরকার, কতটা তাপ দরকার? সামান্যই হবে। হয়তো সেই তাপ আমার শরীরে আসলে আমি বুঝতেই পারবো না, কারণ এতটাই কম তাপ। তাহলে সেই পরিমাণ তাপকেই বলা হবে 1 ক্যালোরি তাপ। এবার আসি তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতার একক কি দিয়ে আমরা মাপি? না সেলসিয়াস আর ফারেনহাইট। আমাদের ডাক্তার আমাদের জ্বর মাপার সময় যে থার্মোমিটার ব্যবহার করে, যে স্কেল ব্যবহার করে, সেটা কিন্তু ফারেনহাইট স্কেল, মনে রাখবে। আর সেলসিয়াস স্কেল এটা ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। সেলসিয়াস স্কেল এটা যখন বরফের উষ্ণতা সেলসিয়াসে 0 ডিগ্রি হয় এবং ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট হয়। আর ফুটন্ত জলের উষ্ণতা সেলসিয়াসে 100 ডিগ্রি হয়, আর ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি হয়। এবার তোমরা ক্যালোরি যেহেতু বুঝে গেলে, তাহলে তোমরা কিন্তু একটা হিসাব করার চেষ্টা করবে। একটা মজার ব্যাপার যে 100 গ্রাম জলের তুমি যদি চা বানাতে চাও, তাহলে তোমাকে সেই জলে কতটা তাপ প্রয়োগ করতে হবে একটু চেষ্টা করবে। ক্লাস 7-এ তোমরা একটা বিষয় পড়েছো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আমি তোমাদের প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলছি, এই বিষয়গুলোই মূল। এগুলো যদি বুঝে যাও তাহলে তাপ চ্যাপ্টারটা খুব একটা অসুবিধা তোমাদের হবে না। এবার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমরা। 1 কেজি জল, এটার টেম্পারেচার 20 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস করলাম। এইটার টেম্পারেচারও 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করলাম। মানে প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল টেম্পারেচার, আমি তাপ দিয়ে 100 ডিগ্রি করলাম, তার জন্য আমাকে কিছু তাপ দিতে হবে। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে প্রত্যেকটা সমান ছিল গরম, দুটো হাত দিলে প্রথমে টেম্পারেচার একই ছিল। এখানে 20 থেকে 100 ডিগ্রি তাপ দিতে হবে। এইবার তোমরা চিন্তা করে বলো যে এইটার মধ্যে তাপ বেশি দিতে হবে না এইটার মধ্যে তাপ বেশি দিতে হবে? লোহার মধ্যে তাপ বেশি দিতে হবে না জলের মধ্যে তাপ বেশি দিতে হবে? তোমরা অনেকেই হয়তো মনে করবে লোহার মধ্যে তাপ বেশি দিতে হবে, কিন্তু পরিষ্কার করে বোঝো একটা বিষয়, এটা 20 ডিগ্রি টেম্পারেচার ছিল, এটাও 20 ডিগ্রি টেম্পারেচার ছিল। এটাতে হাত দিলে যতটা গরম লাগবে, এটাতে হাত দিলে ততটাই গরম লাগবে প্রথম অবস্থায়। পরে এটার 100 ডিগ্রি টেম্পারেচার, মানে এটাতে হাত দিলে যতটা গরম লাগবে, লোহার মধ্যে হাত দিলে ততটাই গরম লাগবে। লোহার বলতেই আমাদের চিন্তা ভাবনা হয় গরম টকটকে, কিন্তু না, আমি ততটা গরম করব না, আমি 100 ডিগ্রি টেম্পারেচারই করব। তাহলে কোনটাতে তাপ বেশি দিতে হবে? তাহলে কিন্তু অবশ্যই জলের মধ্যে তাপ বেশি দিতে হবে, কারণ জল অনেক বেশি তাপ নেওয়ার পর তবে গরম হয়। লোহা অল্প তাপ নিয়েই গরম হয়ে যাবে। তার মানে জল অনেক বেশি তাপ নিয়ে তবে 100 ডিগ্রি টেম্পারেচার হবে। লোহা সামান্য একটু তাপ নেওয়ার পরেই কিন্তু টেম্পারেচার 100 সুইচই হয়ে যাবে। কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্যে আমাকে কতটা তাপ প্রয়োগ করতে হবে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। আর একটা বিষয় হলো উষ্ণতা, অর্থাৎ আমাকে কতটা তাপ দিতে হবে
সেটা নির্ভর করবে কতটা আমি তাকে গরম করব তার উপর। মানে উষ্ণতা যদি বাড়ায় তাহলে বেশি তাপ দিতে হবে। তাপমাত্রা বৃদ্ধির উপর 3 নাম্বার আসছি আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো পরিমাণের উপর। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেটা কিন্তু নির্ণয় করা কখনোই সম্ভব না। আমরা এবার জানব যে কোনো একটা বস্তুতে উষ্ণতা বৃদ্ধি করতে বা হ্রাস করতে তার মধ্যে তাপ প্রয়োগ করতে হবে বা তাপ বের করে নিতে হবে। সেই তাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর উপাদান, তাপমাত্রা, ভর। তার মানে তাপমাত্রা যত বৃদ্ধি করব আমাদের তাপের পরিমাণ তত বেশি প্রয়োজন হবে। তার জন্যে বস্তুর ভর, প্রয়োজনীয় তাপের পরিমাণ বস্তুর ভরের উপর নির্ভর করে, তাকে গুণ করতে হবে। বস্তুর তাপমাত্রা বৃদ্ধি, কতটা তাপমাত্রা বৃদ্ধি করলাম অর্থাৎ বস্তুর উষ্ণতা বৃদ্ধি, এইটা আর এইটা বুঝতে পারলাম। আর একটা নির্ভর করে বস্তুর উপাদান, সেইটা আসে আপেক্ষিক তাপ। সেইখান থেকে একটা কথা আসছে আপেক্ষিক তাপ। এক এক বস্তুর ক্ষেত্রে এক এক আপেক্ষিক তাপের মানটা এক এক রকম। এটা তোমাদের বলে দেওয়া থাকবে, যেমন জলের আপেক্ষিক তাপ 1 বা অন্য কোনো বস্তুর আপেক্ষিক তাপ কত। তাহলে কোনো একটা বস্তুর তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, তাকে গুণ করতে হবে বস্তুর আপেক্ষিক তাপ দিয়ে, বস্তুর উষ্ণতা বৃদ্ধি কতটা বৃদ্ধি করলো। তাহলে এম, এই ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপকে এস দিয়ে প্রকাশ করা হয়, আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি সাধারণত টি দিয়ে প্রকাশ করা হয়। এইটাই হলো প্রয়োজনীয় তাপ, কতটা তাপ দিতে হবে বা কতটা তাপ বের করে নিতে হবে। উষ্ণতা কমানোর জন্য বের করে নিতে হয়, সেক্ষেত্রে কতটা তাপ বের করে নিতে হবে সেটা এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো, এমএসটি। এবার তোমাদের আপেক্ষিক তাপ নিয়ে একটু আলোচনা করা যাক। এবার আমরা আপেক্ষিক তাপ বিষয় নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। আপেক্ষিক তাপ মানে হলো জলের ক্ষেত্রে, প্রথমে একটু বিষয়টা বোঝো। জলের ক্ষেত্রে 1 গ্রাম জলের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 21 ডিগ্রি করতে কত তাপ দরকার হয়? আমরা এটা কিন্তু জানি। 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপ দরকার হয়। তাহলে 1 গ্রাম জলের 1 ক্যালোরি তাপ দিলে কিন্তু 21 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। ঠিক একই রকম সীসার ক্ষেত্রে 1 গ্রাম সীসা, এক টুকরো সীসা নেব 1 গ্রামের, তার উষ্ণতা 20 ডিগ্রি আছে, 21 ডিগ্রি করব, সেক্ষেত্রে আমার কতটা তাপ দরকার হবে? সেক্ষেত্রেও কি 1 ক্যালোরি তাপ দরকার হবে? না, সেক্ষেত্রে কিন্তু অনেক কম তাপেই আমার কাজটা হয়ে যাবে। জলের ক্ষেত্রে তাপ বেশি দিয়ে তবে 1 ডিগ্রি বেড়েছিল, এক্ষেত্রে কিন্তু একটু কম তাপ দিলেই হয়ে যাবে, 0.03 ক্যালোরি, একের কম। এই পরিমাণ তাপ দিলেই 1 ডিগ্রি বেড়ে যাবে। ঠিক একই রকম তামার ক্ষেত্রে আমাকে তাপ দিতে হবে কত? তামার ক্ষেত্রে তাপ দিতে হবে 0.09 এত ক্যালোরি। তামার ক্ষেত্রে একটু এর তুলনায় একটু বেশি, কিন্তু জলের তুলনায় কিন্তু অনেকটাই কম তাপ দিলেই তামা গরম হয়ে যাবে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক একই রকম রূপার ক্ষেত্রে কী হবে? 0.05 ক্যালোরি, 0.05 ক্যালোরি। তার মানে তোমরা সবাই বুঝতে পারছো একটা জিনিস, যে জলের টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়াতে সবচেয়ে বেশি তাপ দরকার ছিল 1 ক্যালোরি। সীসার ক্ষেত্রে সেটা 1-এর কম, তামার ক্ষেত্রে সেটা 1-এর কম, রূপার ক্ষেত্রেও সেটা 1-এর অনেকটাই কম। এগুলো এক সামান্য তাপ দিলেই এর কিন্তু টেম্পারেচারটা বেড়ে যাবে 1 ডিগ্রি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা তাপ দিতে হচ্ছে, টেম্পারেচার একই পরিমাণ বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর ক্ষেত্রে তাপ দিতে হলো 0.03, এর ক্ষেত্রে তাপ দিতে হলো 0.09, এর ক্ষেত্রে তাপ দিতে হলো 0.05। তাহলে এগুলো হলো এই পদার্থগুলোর আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ বলতে কি বুঝবো? কোনো একটা পদার্থের 1 গ্রাম নিলে তার টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটা আমার তাপ দরকার তাকেই বলা হবে আপেক্ষিক তাপ।
তাহলে এবার একটু আগে যে আলোচনা করেছিলাম, আমাদের কোনো একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ আমি লিখেছিলাম MST, মিষ্টি, খুব সংক্ষেপে মনে রাখার জন্যে মিষ্টি কথাটা মনে রাখবে, MST। এম মানে ভর, ভর আমরা জানি যতটা ভর আমাকে দেবে কোনো একটা পদার্থের ততটা ভর নিতে হবে। এস মানে আপেক্ষিক তাপ, এক্ষুনি যেটা আমি বললাম এক এক পদার্থের ক্ষেত্রে এক এক রকম। আর উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি করলাম, এই তিনটা যদি গুণ করা যায় তাহলে আমার প্রয়োজনীয় তাপ, একটা বস্তু গরম করতে কতটা তাপ দরকার সেটা কিন্তু আমি পেয়ে যাব। এবার তোমাদের যে বিষয়টি জানতে হবে বস্তুর অবস্থার পরিবর্তন। একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে সমস্ত কিছুর উত্তর কিন্তু এই চিত্রটা থেকে তোমরা পেয়ে যাবে। অনেক কিছু এর মধ্যে আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, এবার একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বস্তুর অবস্থার পরিবর্তন তোমরা ব্যাপারটা সবাই জানো যে কোনো বস্তু কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি অবস্থা হয়। তাপ প্রয়োগে বস্তুর কঠিন থেকে তরলে হয়, আরও তাপ প্রয়োগ করলে তরল থেকে ধীরে ধীরে গ্যাসীয় হয়। তবে সমস্ত বস্তুর ক্ষেত্রে এই ঘটনা কিন্তু নাও ঘটতে পারে। যেমন কাঠ, এক টুকরো কাঠকে তুমি যদি তাপ দিতে থাকো কিছুই হবে না, একসময় কী হবে, কাঠটা পুরো ছাই হয়ে গেল, তার মানে রাসায়নিক পরিবর্তন হলো। এই রাসায়নিক পরিবর্তন হলে সেই ব্যাপারটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ওই জন্য বস্তুর অবস্থার পরিবর্তন তোমাদের ধারণা হতে হবে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে এটা হয় তা কিন্তু না। তবে অনেক পদার্থের ক্ষেত্রেই এই ঘটনাগুলো হয় যে বস্তুর তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, গ্যাসীয়। তাপ প্রয়োগের ফলে কঠিন থেকে তরল, আরও তাপ প্রয়োগ করলে তরল থেকে গ্যাসীয় হয়। তো এই ঘটনাটা আমি জল মানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে হয়, কিন্তু আমি এখানে উদাহরণটা দিয়েছি 1 গ্রাম বরফ থেকে শুরু করে নিয়ে কি ঘটনাটা ঘটছে একদম বাষ্প পর্যন্ত। 1 গ্রাম বরফকে বাষ্প পর্যন্ত করে দিলাম, তাতে কি ঘটনাগুলো ঘটলো আমি এখানে দেখি। এখান থেকে কিন্তু আমি প্রচুর জিনিসের সংজ্ঞা পেয়ে যাব, প্রচুর জিনিস, প্রত্যেকটা জিনিসগুলো পার্ট করে সমস্ত কিছু এখান থেকে বুঝে যাবে। প্রথম হলো, দেখো এখানে বরফ আছে, 1 গ্রাম বরফ, টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস। অনেকের ধারণা হয় যে বরফ মানেই 0 ডিগ্রি সেলসিয়াস। না, ভুল কথা। বরফ মানেই 0 ডিগ্রি সেলসিয়াসের কম। বরফের টেম্পারেচার কত? আমি যদি বলি বরফের টেম্পারেচার কত, যে কেউ উত্তর দেবে বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। ভুল কথা। সঠিক উত্তর হবে বরফের টেম্পারেচার 0 ডিগ্রি অথবা তার চেয়ে কম। তাহলে এখানে -10 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ আছে। আমি এইটাকে ধীরে ধীরে টেম্পারেচারটা বাড়াবো, তাহলে আমাকে অবশ্যই তাপ দিতে হবে। তাহলে আমি তাপ দিলাম। তাপ, এই চিহ্নটাকে তাপ চিহ্ন বলা হয়। এখানে 10 ক্যালোরি তাপ দিলে এটা 0 ডিগ্রি বরফ হয়ে যাবে। মানে টেম্পারেচার কিন্তু বরফের বেড়ে গেল। বরফ আগে বেশি ঠান্ডা ছিল, বরফ এখানে একটু গরম হয়ে গেল, এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হলো। এবার এখানে তাহলে কত ক্যালোরি তাপ দরকার হলো? 10 ক্যালোরি। কারণ আমরা জানি 1 গ্রাম বরফের 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপ দরকার হয়। তাহলে এখানে 10 ডিগ্রি বৃদ্ধি করা হলো, 10 থেকে 0 মানে 10 ডিগ্রি, তাহলে এখানে 10 ক্যালোরি তাপ দরকার হবে। তাহলে এই যে ঘটনা, এখানে কি হচ্ছে, বরফের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, তখন যে তাপ দিতে হচ্ছে সেই তাপটাকে আমাদের বলা হয় সাধারণ তাপ। এবার আসলো 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ। এই পারে হলো মজা, এইখানেই হলো মজার ঘটনাটা আছে নাকি। আবার আমি যদি তাপ দিতেই থাকি তাহলে তোমাদের কথা মতে 0 থেকে 1 থেকে এরকম বাড়তে থাকবে, কিন্তু না, সেটা কিন্তু হয় না। কারণ এখানে অবস্থার পরিবর্তন হতে থাকে, এই জায়গাতেই অবস্থার পরিবর্তন হতে থাকে। মানে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জল হতে বেশ কিছু সময় নেয়। সেই সময়ে কিন্তু টেম্পারেচার বাড়ে না। যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে যায় ততক্ষণ কিন্তু টেম্পারেচার বাড়ে না। 0 ডিগ্রি তো 0 ডিগ্রিতেই থাকে, অথচ তাপ দিয়ে যাচ্ছি।
অথচ কিন্তু তাপ দিয়ে যাচ্ছি। এখানে 80 ক্যালোরি তাপ, 80 ক্যালোরি তাপ দেওয়ার পর 0°C থেকে 0°C বরফ থেকে জল হয়ে গেল। টেম্পারেচার কিন্তু কিছুই বাড়লো না, মানে এখানে হাত দিলে আমার যতটাই অনুভব হবে ঠান্ডা, এখানেও ততটাই ঠান্ডা অনুভব হবে। অথচ 80 ক্যালোরি তাপ চলে গেল। তাহলে এই 80 ক্যালোরি তাপ কি করলো গিয়ে? না, টেম্পারেচার বাড়লো না, বস্তুর অবস্থার পরিবর্তন করে দিল। এই সময়ের যে তাপটা দেওয়া হয় সেই তাপের নাম হলো লিন তাপ। এই লিন তাপ সংক্রান্ত বিষয় কিন্তু তোমাদের কোশ্চেন এখানে আছে। লিন তাপ, ল্যাটেন্ট হিট। তো এইটা লিন তাপ, ওই জন্য এল দিয়ে আমি চিহ্নিত করেছি। তাহলে এখানে কি পেলাম আমরা? 1 গ্রাম জল। তাহলে এই জায়গাটাতে বেশ কয়েকটা ঘটনা আমরা পেলাম। সেটা হলো এই যে গলে গেল, বরফ জল হয়ে গেল, বা অন্য কোনো পদার্থ লোহা গলে তরল হয়ে গেল, তরল লোহা হয়ে গেল, সেই ঘটনাটাকে বলা হয় গলন। এগুলো কিন্তু কি ঘটনা, এই ঘটনাগুলোকে বলা হয় গলন। মানে বরফ জল হয়ে গেল, তীর চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি, বরফ জল হয়ে গেল, এটা হবে গলন। ঠিক উল্টো ঘটনাটাও ঘটবে। আচ্ছা, উল্টো ঘটনাটা কি? না, এখান থেকে যদি আমি তাপ বের করে নিই কোনোভাবে এই বরফ জল থেকে, তাহলে সেটা আবার বরফ হয়ে যাবে। সেই তখন কি হয়ে যাবে? না, কঠিনীভবন। এখান থেকে তাপ বের করে নাও, মানে এখানে এটাকে ঠান্ডা করা। কোনো বস্তুকে ঠান্ডা করা কথাটা আমি ব্যবহার করব না। আমি সবসময় বলবো তাপ ঢুকিয়ে দেওয়া বা তাপ বের করে নেওয়া। কিভাবে আমি তাপ ঢুকিয়ে দিচ্ছি, কিভাবে তাপ বের করে নিচ্ছি, সেটা পরের ব্যাপার। কারোর মধ্যে তাপ ঢোকাতে গেলে আমাকে হিট দিতে হবে, আর কারোর মধ্যে থেকে তাপ বের করে নিতে গেলে বস্তুটাকে ঠান্ডা করতে হবে। তো সেটা আমি বলবো না, ঠান্ডা করা গরম করা বলবো না, আমি বলবো তাপ ঢুকিয়ে দেওয়া, তাপ বের করে নেওয়া। তাহলে এখান থেকে তাপ বের করে নিলাম, বের করে নিলে কি হলো? কঠিনীভবনের ঘটনাটা ঘটলো, জল থেকে বরফ। তাহলে আমি যদি বলি গলন কাকে বলে? কোনো বস্তু কখনোই জলের কথা বলবে না, যখন সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা যখন দিতে হবে তখন বলবে কোনো বস্তু তাপ প্রয়োগে কঠিন থেকে তরল হলে তাকে বলা হয় গলন। আবার একই রকম কোনো বস্তু বলবে, জল বলবে না। আবার বলছি, কোনো বস্তু তরল থেকে তাপ নিষ্কাশনের ফলে তরল থেকে কঠিনে পরিণত হলে তাকে বলা হয় কঠিনীভবন। এবার আসি গলনাঙ্ক। গলনাঙ্ক হলো যে তাপমাত্রাতে, একটা তাপমাত্রাতে ফিক্সড হয়ে গেল, তখন অবস্থার পরিবর্তন হতে শুরু করে দিল। যে তাপমাত্রায় বস্তুর অবস্থার পরিবর্তন হতে শুরু করে সেই তাপমাত্রাই হলো গলনাঙ্ক। হিমাঙ্ক একই জিনিস, যে তাপমাত্রায় বস্তুর অবস্থার পরিবর্তন হতে শুরু করে, মানে কি, কোথা থেকে কি? যদি বলি বরফ থেকে জল হতে শুরু করে তাহলে তাকে বলা হয় গলনাঙ্ক। আবার জল থেকে বরফ হতে শুরু করে তাহলে বলা হয় হিমাঙ্ক। গলনাঙ্ক হিমাঙ্ক ব্যাপারটা কিন্তু একই। গলনাঙ্ক মানে একটা তাপমাত্রা, গলনা এগুলো যেমন ঘটনা, এগুলো কিন্তু কোনো ঘটনা না, একটা তাপমাত্রাকে বলা হয়। আমি বলবো বরফের গলনাঙ্ক কত, তখন বলতে হবে উত্তর 0°C। বরফের হিমাঙ্ক কত? 0°C। তাহলে এই অবধি হলো। এবার আমি পেয়ে গেলাম 1 গ্রাম জল 0°C। এবার আমি আরও তাপ দিতে থাকলাম। এবার কিন্তু সেই তাপমাত্রাটা বাড়তে থাকবে, 0 থেকে 1 ডিগ্রি, 1 থেকে 2, 3, 4, 10, 15, 20, 50 করতে করতে 100 অবধি চলে যাবে। 0 থেকে 100 অবধি টেম্পারেচার পর্যন্ত কত তাপ দিতে হবে? না, 1 গ্রামের জন্য 1 ক্যালোরি দিতে হয় 1 ডিগ্রি। এখানে 1 গ্রাম জল তো বেশি হয়নি, 1 গ্রামই আছে, কিন্তু টেম্পারেচার 1-এর বদলে 1°C বৃদ্ধির বদলে কত আমি করলাম? 100°C বৃদ্ধি, তার মানে 100 ক্যালোরি তাপ লাগবে। এবার এখান থেকে আবার 100 ডিগ্রি যখন সেলসিয়াস চলে আসলো, জল তখন ফুটতে শুরু করবে টকবক টকবক করে। এবার তাহলে কি সঙ্গে সঙ্গে ফোটার সঙ্গে সঙ্গে কি বাষ্প হয়ে যাবে? না, সঙ্গে সঙ্গে তো বাষ্প হয় না। তোমরাও জানো যে ধীরে ধীরে বাষ্প হয়। তাহলে সম্পূর্ণ জল বাষ্প, এখানে কিন্তু কোনো জল নেই, মানে সম্পূর্ণ জল বাষ্প হয়ে গেছে, 1 গ্রাম বাষ্প হয়ে গেছে সম্পূর্ণ জল। তাতে আমাকে কত ক্যালোরি তাপ দিতে হয়েছে? 540 ক্যালোরি তাপ দিতে হয়েছে। তাহলে এই তাপটা কিন্তু আবার হয়ে যাবে লিন তাপ। এটা কিসের লিন তাপ? না, এটা বাষ্পীভবনের লিন তাপ। এটাকে বলা হয় বাষ্পীভবনের লিন তাপ। এটা যেমন ছিল গলনে লিন তাপ, এইটা ঠিক সেরকম বাষ্পীভবনের লিন তাপ। গলনে লিন তাপ ছিল 80 ক্যালোরি,
বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি। তার মানে বুঝতেই পারছো এখানে অনেকটা তাপ দিলে তবে সেই সম্পূর্ণ জল বাষ্প হয়ে যাবে। তার মানে বরফ -10 ডিগ্রি ঠান্ডা কনকনে বরফ 10 ক্যালোরি তাপ দিলে সেটা বরফ 0 ডিগ্রির বরফ হয়ে যায়। 80 ক্যালোরি তাপ দিলে সেটা হয়ে যায় 0 ডিগ্রির জল, টেম্পারেচার বাড়লো না, তার মানে এটা লিন তাপ। এখানে 100 ক্যালোরি তাপ দিলে সেটা হয়ে যায় 100 ডিগ্রির জল, টেম্পারেচার বেড়ে গেল, তার মানে এটা সাধারণ তাপ। এখান থেকে বাষ্প পরিণত মানে আরেকটা অবস্থার পরিবর্তন, তরল থেকে গ্যাসীয়, বাষ্প তরল থেকে বাষ্প আরেকটা পরিবর্তন। এখানে যেমন একটা পরিবর্তন হয়েছিল অবস্থার, কঠিন থেকে তরল, এখানে তরল থেকে গ্যাসীয় হতে তাপ দিতে হলো 540 ক্যালোরি, এইটা কিন্তু লিন তাপ। তাহলে এই বিষয়টা থেকে কিন্তু অনেক কিছু ব্যাপার, দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় এটা সুন্দর করে ছবি করে লিখে রাখবে। এখান থেকে অনেক 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 কোশ্চেন আসে এবং এখান থেকে যদি তোমার বোঝা থাকে জিনিসটা মাথার মধ্যে, বোঝা বলতে বোঝা দুরকম হয়, একটা মাথায় বোঝা ভারী, বিজ্ঞান পড়তে গেলে মাথায় বোঝা নিলে হবে না, বিজ্ঞান পড়তে গেলে মাথায় বুঝতে হবে। তো এইখানে তোমরা যদি সঠিকভাবে বুঝে নাও তাহলে প্রচুর কোশ্চেনের উত্তর তোমরা নিজে থেকে করতে পারবে। যেমন সাধারণ তাপ কি, লিন তাপ কি? সাধারণ তাপ হলো যে তাপমাত্রা প্রয়োগে বস্তুর টেম্পারেচার বৃদ্ধি পায়, সাধারণ তাপ। লিন তাপ কি? যে তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। লিন তাপের একটি ব্যবহারিক প্রয়োগ হলো হিম মিশ্রণ। হিম মিশ্রণটা কি? বরফের মধ্যে সামান্য লবণ মিশিয়ে দিলে সেই বরফের উষ্ণতাটা আরও কমে যায়। আমরা এমনিতেই জানি বরফ খুব ঠান্ডা, কিন্তু তার সঙ্গে সামান্য যদি লবণ মিশিয়ে দেওয়া যায় তাহলে তার টেম্পারেচারটা আরও কমে যায়। তাহলে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে কোনো মেশিন ছাড়া আমরা সাধারণত ফ্রিজ দিয়ে কোনো জিনিসকে ঠান্ডা করি, কিন্তু এখানে বরফকে আরও ঠান্ডা করে দেব কিসের মাধ্যমে? না, তার সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দিলেই বরফ আরও ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়। তো কেমন, মনে করো এখানে কিছু বরফ আছে যার টেম্পারেচার -2 ডিগ্রি সেলসিয়াস। বরফের টেম্পারেচার মানেই যে 0 ডিগ্রি হবে এরকম কিন্তু ব্যাপার নেই, তার কম হতে পারে। তো -2 ডিগ্রি সেলসিয়াসের বরফ। এবার আমি যদি এর মধ্যে সামান্য লবণ মিশিয়ে দিই, সামান্য লবণ যদি এর মধ্যে মিশ্রিত করি তাহলে কি হবে? বরফ গলতে শুরু করবে। এবার কেন বরফ গলতে শুরু করবে? না, বরফের মধ্যে যদি লবণ মেশানো যায় তার গলনাঙ্ক কমে যায়। মানে আমরা সাধারণত জানি জল ঠান্ডা করতে 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 0 ডিগ্রিতে গিয়ে জমতে শুরু করে, কিন্তু যদি জলের মধ্যে সামান্য লবণ মেশানো থাকে তাহলে সেই জলটা কিন্তু 0 ডিগ্রিতে জমে না। তো এখানে প্রথমে তো লবণ মেশানো ছিল না, যার জন্য বরফ ছিল। এবার যদি আমি এক্সট্রা লবণ পরে মিশিয়ে দিই তার মানে সেই ধর্মটা হয়ে গেল লবণ জল। তো লবণ জল তো 0 ডিগ্রিতে কখনোই কি হয়? জমে না। তার জন্যে যেহেতু বরফ আর লবণ মিশিয়ে লবণ জল তৈরি হয়ে গেল সামান্য উপরের অংশে, এইখানে থেকে বরফ কিন্তু এই উপরে যেখানে আমি লবণটা দিলাম সেখান থেকে বরফটা গলতে শুরু করবে। এইখানেই হলো মূল বিষয়। বরফ গলতে শুরু করলো তার মানে কিন্তু একটা লিন তাপের দরকার হবে। আমরা জানি যে কোনো বস্তু যদি কঠিন থেকে তরলে পৌঁছায় তাহলে একটা লিন তাপ সংগ্রহ করে তবে তরল হবে। তার মানে এই বরফ যে তরল হয়ে যাবে তার জন্য তার কি দরকার? লিন তাপের প্রয়োজন। সেই লিন তাপটা কোথা থেকে সংগ্রহ করবে? সেই লিন তাপটা সে বরফ থেকেই সংগ্রহ করবে। তার মানে এখানে কিছুটা গলে গলে জল হয়ে যাবে। জল হয়ে যাবে তার মানে আমাদের এটা মনে হয় যে জল হয়ে গেল তার মানে সেটা গরম, কিন্তু কথাটা আমাদের চিন্তাটা ভাবনা ভুল। এখানে জল হয়ে যাচ্ছে মানে কি? আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। জল হওয়ার জন্যে যে লিন তাপ দরকার সেই লিন তাপ এই বরফ বা এই জল থেকে সংগ্রহ করে সে জল হয়ে যাচ্ছে। বরফ ছিল, জল হয়ে গেল।
কিন্তু সে আরও ঠান্ডা হয়ে তারপরে জল হলো। লবণজনের গলনাঙ্ক -23°C। তার মানে হলো তোমরা লবণ আর জল মিশিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু সহজে সেটা জমবে না, কারণ 0° টেম্পারেচার আসলেও জমবে না, সেটা -23°তে গিয়ে জমবে। তাহলে এর যে টেম্পারেচার, এর গলতে থাকবে এবং এর টেম্পারেচার তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় -23° যখন পৌঁছে যাবে তখন কিন্তু গলা বন্ধ হবে। তার মানে বরফের মধ্যে লবণ যদি মিশিয়ে দেওয়া যায় তার টেম্পারেচার কমতে কমতে এখান থেকে কমতে কমতে -23°C অবধি পৌঁছে যায়। তার মানে বরফের মধ্যে লবণ দিলে তার টেম্পারেচার -23° পর্যন্ত হয়ে যায়। এই কারণে হিমমিশ্রণের উষ্ণতা এত কম হয়। এই হিমমিশ্রণ বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যে সমস্ত জায়গাতে খুব ঠান্ডা দরকার, আইসক্রিম তৈরিতে বা বেশ কিছু জিনিস সংরক্ষণের জন্য খুব ঠান্ডা দরকার, মানে 0° ঠান্ডাতেও কাজ হবে না, আরও ঠান্ডা দরকার, সেক্ষেত্রে বরফের মধ্যে সামান্য লবণ দিলে তার টেম্পারেচারটা আরও কমে যায়। এর জন্য কোনো আমাদের ফ্রিজের দরকার নেই বা কোনো মেশিনের দরকার নেই, এটাই হলো হিমমিশ্রণ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব তাপের পরিবহন নিয়ে। তাপ একটি জায়গা থেকে আরেকটি জায়গায় কটিভাবে যেতে পারে? 3টি ভাবে যেতে পারে। তোমরা মনে করবে পরিবহন, পরিচলন, বিকিরণ। যেমন পরিবহনটা খুব সিম্পল ব্যাপার। পরিবহন মনে করো এখানে একটা মোমবাতি জ্বালানো আছে, এবার যদি একটা লোহার রড এখানে যদি ধরা হয় তাহলে হিটটা কিন্তু ধীরে 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 এদিকে কন্ডাকশন পদ্ধতিতে অর্থাৎ পরিবহন পদ্ধতিতে এদিকে চলে আসবে। এইটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এটা মোমবাতি, এখানে যদি একটা পাত্রে জল রাখা যায় তাহলে কি হবে, প্রথমে নিচের জলটা গরম হবে, সেই গরম জল কি হয়, গরম হলে হালকা হয়ে যায়, সেটা উপরে উঠে যাবে, গরম জল উপরে উঠে যাবে এবং উপরের ঠান্ডা জল নিচে চলে আসবে। এবার নিচে আসার পর সেই জলটা আবার ঠান্ডা হবে, এভাবে কিন্তু জলটা ঘুরতে থাকবে। একটা সময় তাহলে কি হবে, এইখানকার এই তাপটা ধীরে ধীরে সমস্ত জলে ছড়িয়ে পড়বে। তার মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু যে পদার্থ এর মধ্যে আছে, মানে জল বা অন্য কোনো পদার্থ, তরল পদার্থ, সেই পদার্থটা নিজে কিন্তু ঘুরে যাচ্ছে, নিজেই কিন্তু স্থান পরিবর্তন করছে, সেভাবে এর তাপটা পরিবাহিত হচ্ছে। তাহলে এটা 2 নাম্বার। এবার আসি 3 নাম্বার। যদি এই মোমবাতি আছে, আমি যদি কাছাকাছি আমার হাতটাকে নিয়ে যাই, এইখানে যদি কাছাকাছি হাতটাকে নিয়ে যাই তাহলে কিন্তু একটা গরম অনুভব হবে। সেটা কার মাধ্যমে আসলো? তাহলে রেডিয়েশন পদ্ধতিতে, মানে বিকিরণ পদ্ধতিতে আমার হাতে এসে তাপ লাগবে। যেমন শীতের দিন আমরা যে আগুন পোহাই, আগুন জ্বালিয়ে, সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আমাদের আসে। সূর্য থেকে যে আলো আসে, সূর্য থেকে কিন্তু বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবীতে আলো আসে। তাহলে পরিবহন পদ্ধতিতে কিন্তু পদার্থের অবশ্যই প্রয়োজন হবে। পরিবহন, কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ ধীরে ধীরে সামনের দিকে এগায়, পরিবহন। পরিচালনও পদার্থের প্রয়োজন হবে, কারণ পদার্থ নিজে কোথাও এগিয়ে গিয়ে তাপটাকে ছড়িয়ে দেয়। তাহলে এক্ষেত্রে পদার্থ নিজে নড়াচড়া করে না, পদার্থ যার যেখানে সেখানেই থাকে, তার পাশের পদার্থকে সে তার, যেমন এই পেনটাকে যদি এখানে গরম করি, এই পদার্থটা একে গরম করবে, একে গরম করবে, একে গরম করবে, একে গরম করবে, এইভাবে ধীরে ধীরে আসবে। পরিচালন পদ্ধতিকে পদার্থটা নিজে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাবে, গরম হলো ঠান্ডা জায়গায় চলে গেল, এইভাবে ধীরে ধীরে পরিচালন পদ্ধতিতে হয় কনভেনশন। রেডিয়েশনটা কি? এটা কিন্তু কোনো পদার্থেরই প্রয়োজন হয় না, এমনিতেই তাপ চলে আসে। তাহলে এইটা আর এটা আটকানো কিন্তু খুব সহজ। কোনো পদার্থ, মনে করো এখানে যদি কোনো গ্যাস জ্বলছে, আমি এখান থেকে এখানে যে বাতাসটা আছে, এই গ্যাস বার্নার এবং আমার মধ্যে যে বায়ুটা আছে, সেই বায়ুটাকে কোনোভাবে সরিয়ে দিলাম, তাহলে কিন্তু এই পদ্ধতিতে
আমার কাছে তাপ আসবে না। কিন্তু এই বিকিরণ পদ্ধতিতে আটকানো খুব মুশকিল। বিকিরণ পদ্ধতি কিন্তু আটকাবে না, সেটা কিছুটা কিছু আমার শরীরে সেই তাপটা আসবেই। পরিচলন বা কনভেনশনের কয়েকটি ঘটনা, যেমন আমাদের পৃথিবীতে বায়ু প্রবাহ হয়, সমুদ্র স্রোত হয়, তোমরা জানবে সমুদ্রের স্রোত থাকে একটা। এই ঘটনাগুলো কিন্তু পরিচালন পদ্ধতির কারণেই হয়। আমাদের পৃথিবীতে কোনো এলাকার বায়ু গরম হয়ে যায়, সেই এলাকার বায়ুটা হালকা হয়ে উপরে উঠে যায়, আশেপাশে ঠান্ডা বায়ু সেই এলাকায় ছুটে যায়, এই কারণে কিন্তু বায়ু প্রবাহ হয়। তার মানে বায়ু প্রবাহের মূল কারণ সূর্যের আলো এবং পরিচলন, এটা মনে রাখবে। এবার থার্মোফ্লাক্স সম্পর্কে একটু আলোচনা করা যাক। থার্মোফ্লাক্স কি তোমরা সবাই জানো, এটা অনেকে বাড়িতে ব্যবহারও করো, যে কোন থার্মোফ্লাক্সের মধ্যে ঠান্ডা বস্তু ঠান্ডায় থাকে, গরম বস্তু গরমই থাকে। আমরা সাধারণত গরম জল বা গরম কিছু রাখার জন্য ব্যবহার করি, কিন্তু ঠান্ডা যদি কোনো বস্তুর মধ্যে রাখা যায়, বরফ রাখা যায়, তো অনেকক্ষণ বরফই থাকবে, মানে ঠান্ডায় থাকবে। তো যাই হোক, তাহলে এটা কেন এটা হয়? এটা গরম বস্তু গরমই থাকে, কারণ এর মধ্যে থেকে তাপ বেরাতে পারে না কোনোভাবেই। তাহলে আমরা একটু দেখে নিই কীভাবে এর মধ্যে থেকে তাপের যে পরিবহন বা পরিচলন বা বিকিরণ, এই তিনটা পদ্ধতি কিভাবে এখান থেকে আটকানো হয় যাতে এখান থেকে তাপ না বেরায়। এই থার্মোফ্লাক্সের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থাকে বায়ু শূন্য, এর মধ্যে কোনো বায়ু থাকে না, কোনো মাধ্যম থাকে না, একদম ফাঁকা একটা জায়গা। এবার এইটা প্লাস্টিক, এটা ঢাকনা, এটা শুধুমাত্র এই ভিতরের জায়গার জিনিসটাকে রক্ষা করার জন্যই এটা ব্যবহার করা হয়। আর এই যে জিনিসটা, এটা খুব সেন্সিটিভ হয়, একটু যদি আছাড় পড়ে তাহলে এটা ভেঙে যায় সাধারণত, এই পোর্শনটা ভেঙে যায় সাধারণত। এইটা ভিতরে কোনো পদার্থ থাকে না, মানে বাতাস পর্যন্ত থাকে না, বের করে নেওয়া হয়। তাহলে কী হবে? পরিচলন, আমি একটু আগে বললাম যে পরিবহন এবং পরিচলন, এই দুটো মাধ্যমে তাপ পরিবহনের জন্যে অবশ্যই মাধ্যম প্রয়োজন। তো এখানে কোনো মাধ্যম নেই, তাহলে ওই দুটো বিষয় কিন্তু আটকে গেল। এবার আসি বিকিরণের মাধ্যমে তাপ কিন্তু যাবে, ধীরে ধীরে পাস হবে, কিন্তু সেই বিকিরণটাকেও আটকানোর জন্যে এই যে দেওয়াল, এর দেওয়াল এবং এর বাইরের দেওয়াল, ভিতরের দেওয়াল দেখবে চকচকে রূপালী বর্ণের, অনেকটা চকচকে পদার্থের একটা আবরণ দেওয়া থাকে, যাতে মানে আয়নার মতন, যাতে বিকিরণটাকে রিফ্লেক্ট করে দেয়, বিকিরণটাকেও আটকে দেয়। এইভাবে বিকিরণ পদ্ধতিতেও তাপ এর মধ্যে থেকে বাইরে আসতে পারে না। এই জন্যে দীর্ঘক্ষণ ধরে এর ভিতরে গরম জিনিস গরমই থাকে, ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে, মানে তাপ যেহেতু বাইরে আসতে পারে না, তাহলে ভিতরেও ঢুকতে পারবে না। তো এই একই রকমভাবে, আর এখানে একটা মোটা, দেখবে মোটা একটা ঢাকনা থাকে, একটা মোটা টাইপের ঢাকনা থাকে, যাতে এই ঢাকনা দিয়েও যতটা সম্ভব তাপ আদান প্রদানটাকে আটকিয়ে দেওয়া হয়। এই হলো থার্মোফ্লাক্সের গঠন। তো তাপ সংক্রান্ত বিষয়গুলি তোমরা জানলে, তোমরা কোনো জায়গায় কনফিউশন হলে বারে বারে সেই জায়গাগুলো দেখে বোঝার চেষ্টা করো। আজকে তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।